সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিআরবি কেবলস নিবেদিত ইলেকশন এক্সপ্রেস পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। দিনভর নির্বাচন হয়েছে, এখন চলছে ভোট গণনা বিভিন্ন আসনে। এর মধ্যে ফলাফল আসতে শুরু করেছে। আমরা এই নির্বাচন কেমন হলো এই বিষয়ে আলোচনা করব এবং নির্বাচনের সামগ্রিক খুঁটিনাটি বিষয় নিয়ে কথা বলতে চাই। তিনজন অতিথি এর মধ্যে আমাদের সঙ্গে এসে যুক্ত হয়েছেন। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিকে রয়েছেন মোফাজ্জল করিম, সাবেক সচিব ও রাষ্ট্রদূত। এরপর রয়েছেন মুজাহিদুল ইসলাম সেলিম, সাবেক সভাপতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। সবশেষ রয়েছেন অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ, অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক। আলোচনা শুরু করতে চাই মুজাহিদুল ইসলাম সেলিম আপনাকে দিয়ে। আপনি তো দেখেছেন বহুল প্রত্যাশিত নির্বাচন এবং সেই নির্বাচনের মানুষের অংশগ্রহণও দেখেছেন। দু একটি বিচ্ছিন্ন ঘটনার কথা বলা হচ্ছে, যেগুলো ছাড়া মোটা দাগে নির্বাচন আসলে আপনার বিবেচনায় কেমন হলো? ধন্যবাদ। এই নির্বাচন হলো একটা বিশেষ পটভূমিতে অনুষ্ঠিত হচ্ছে, সেটা আমাদের প্রথমে হিসাবে নিতে হবে। পটভূমিটা হলো বাংলাদেশে এর আগেও নির্বাচনের নামে প্রহসন হয়েছে, কিন্তু সর্বশেষ আওয়ামী লীগ শাসন আমলে একটানা 16 বছর একটা অনির্বাচিত অবস্থায় জনগণের সমর্থন নাই, তবুও নির্বাচনের নামে প্রহসন করে ক্ষমতা আঁকড়ে ধরার যে প্রয়াস, সেটা বাংলাদেশে একটা ফ্যাসিস্ট একনায়কত্বের জন্ম দিয়েছিল। এবং সেটা জন্ম হয়েছিল এই কারণেই যে ওইটা হলে পরে শাসন ব্যবস্থা হিসেবে যদি এই ফ্যাসিস্ট একনায়কত্ব চালু থাকে, তাহলে সেটাকে প্রয়োগ করে লুটপাট ভালো করে করা যায়। এইটা হলো আসল উদ্দেশ্য। এখন তার বিরুদ্ধে মানুষ বিদ্রোহ করলো। বিদ্রোহ করার সময় আওয়াজ উঠলো, প্রধানত অনেক আওয়াজ উঠেছে, প্রধানত দুইটা আওয়াজ। একটা হলো ভোটাধিকার এবং গণতন্ত্র দিতে হবে, আরেকটা হলো বৈষম্য দূর করতে হবে। সুতরাং যেই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসলো, তাদের দায়িত্ব একটাই, প্রধান দায়িত্ব একটাই, সেটা হলো একটা অনির্বাচিত ব্যবস্থা দেশকে ধ্বংসের জায়গায় নিয়ে যেতে সাহায্য করেছে, সেইটাকে পরিবর্তন করে নির্বাচিত ব্যবস্থা নিয়ে আসা। হ্যাঁ, যত দ্রুত সম্ভব নির্বাচন করে ফেলা, এটাই ছিল তার কর্তব্য। এবং সেইটা হলে পরেই বাকি সব সেইটার ধারায় আমরা অগ্রসর করতে পারব। কিন্তু আমরা দেখলাম যে এই সময় সরকার সময় মতো দ্রুত, যেটা মানুষের আকাঙ্ক্ষা, সেই নির্বাচনের ব্যবস্থা না করে নানান রকম যুক্তি টুক্তি দিয়ে এটাকে প্রলং করার চেষ্টা করলো, দীর্ঘায়িত করার চেষ্টা করলো। তো এইটাতে একটা প্রশ্ন উঠে গেল যে ক্ষমতায় জনগণ তোমাকে অধিষ্ঠিত করেছে এই উদ্দেশ্যেই যে আমরা অনির্বাচিত সরকারের অধীনে থাকতে চাই না। আগুন দিয়ে আগুন নেভানো যায় না। আমরা ফ্যাসিস্ট ডিক্টেটরশিপ বেনেভোলেন্ট ডিক্টেটরশিপ দিয়ে রিপ্লেস করা যায় না। সুতরাং ক্লিয়ার ক্যাটেগরিক্যালি ম্যান্ডেটটা ছিল যে ইলেকশন করতে হবে, 3 মাস না 6 মাস। ইলেকশনের জন্য অবাধ নিরপেক্ষ নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। সেইটাকে একটা রেসপেক্টেবল, অ্যাকসেপ্টেবল, গ্রহণযোগ্য এবং সাধারণ মানুষের রায়, অভিমতের রায় যাতে সেখানে প্রতিফলিত হয়, সেইটুক নিশ্চিত করার জন্য যেটুক সংস্কার দরকার সেটা করা একান্ত অপরিহার্য, করে এটা করতে হবে। কিন্তু কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট গভীর বিষয়ের ভিতরে চলে গেল এবং ইলেকশন অবাধ করার জন্য যেটুক করার কথা ছিল সেটাও কিন্তু পরিপূর্ণভাবে করলো না। এবং আমরা দেখলাম যেটা 1.5 বছরের মতো টাইমের পরে অবশেষে এটা হয়েছে, শিডিউল ঘোষণা হলো, নির্বাচনের প্রক্রিয়া শুরু হলো। কিন্তু তার আগেই এইটা অবাধ এবং পরিপূর্ণ আমরা যেভাবে চেয়েছি সেইভাবে করার জন্য যা যা ব্যবস্থা, সেটা তো করা হলো না। তার ভেতরে একটা আমি উল্লেখ করবো, অনেকগুলো বলতে পারি আমি। জি, আপনি কি চেয়েছিলেন আমরা বিস্তারিত শুনবো। তার আগে একটু মোফাজ্জল করিম আপনার কাছ থেকে আজকের দিনের যে নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচনের ব্যাপারে আপনার অভিজ্ঞতা, আপনার জানা, আপনার দেখা, একটু অভিজ্ঞতাটা আমরা জানতে চাই। ধন্যবাদ আপনাকে। প্রথমে বলতে হয় নির্বাচন মোবারক সবাইকে, আপনাকে, দর্শক শ্রোতা সবাইকে নির্বাচন মোবারক। কি জন্য নির্বাচন মোবারক বলছি? সত্যি কথা বলতে গেলে পরে বহুদিন, বেশ কয়েক বছর হয়ে গেল যে নির্বাচন হয়েছে, কিন্তু সন্তুষ্টি প্রকাশ করার মতো, উল্লসিত হওয়ার মতো এমন কিছু দেখি নাই। কীরকম করে যে সাজানো হয়েছে,
অনেকটা ধরা খাওয়ার মতো হয়েছে, এগুলো তো আমরা জানি। তো যাই হোক, সেই প্রেক্ষিতে আজকে যেটা হয়েছে এটা আমি বলবো আর আমার বিবেচনায় সাজানো ছিল না, এবং সাজানো থাকার কোনো কারণও ছিল না। কারণ এটা করেছে অন্তর্বর্তীকালীন সরকার, যাদের ক্ষমতার ব্যাপারে কোনো স্টেক থাকার কথা না, যে ক্ষমতায় থাকতে হবে, আসতে হবে, আসলে পরেই হবে। তো এটা মোটামুটি তারা, এবং শ্রদ্ধেয় ডক্টর ইউনূস, তিনি তার কথা রেখেছেন, যথাশীঘ্র সম্ভবই দিয়েছেন। হয়তো ইচ্ছা করলে আরও প্রলং করতে পারতেন, এটাকে দীর্ঘায়িত করে আরও 1 বছর, তো হেসে খেলে আরও 1 বছর। কিন্তু ওইভাবে আমরা লক্ষ্য করেছি তার ক্ষমতা আঁকড়ে থাকার বা ক্ষমতা ধরে রাখার কোনো দূরভিসন্ধি দেখা যায়নি। তো আমি মনে করি ওই দিক দিয়ে ঠিক আছে। এখন আসুন নির্বাচনের বেলা। নির্বাচনটা হয়েছে এবং দেশের সব মানুষ এটা সুন্দরভাবে গ্রহণ করেছে, এবং তাদের মধ্যে উৎসাহ ছিল এবং আনন্দ ছিল বলবো, কিন্তু কোনো রকমের উত্তেজনা ছিল না। উত্তেজনার কিছু নাই, তো প্রতিপক্ষ তো কেউ নাই। অতএব কেউ নাই মানে হ্যাঁ? একটা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে না, একটা তো প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, প্রতিপক্ষ একেবারে নাই বলা না, মানে আমি বলছি রাজনৈতিকভাবে জি, হয়েছে। মানে সমানের কথা বলতেছেন? হ্যাঁ, সমানে, এবং একজন বিশেষ খেলোয়াড় যদি অনুপস্থিত থাকে বা বিশেষ দল, ধরুন ঢাকার মাঠে লিগ খেলা হচ্ছে, ফুটবল লিগ খেলা হচ্ছে, সবাই পার্টিসিপেট করছে, মোহামেডান, ইস্ট এন্ড, রহমতগঞ্জ, অমুক তমুক, ওয়ারি ইত্যাদি আর কি। কিন্তু সেখানে দেখা গেল আবাহনী নাই, আবাহনী খেলছে না। তাহলে যেরকম একটা বিবর্ণ একটা ফুটবল লিগ পাওয়া যায়, এই ধরনের একটা নির্বাচন হয়েছে। হ্যাঁ, যদি যাদের কথা ইঙ্গিত করছি, আমি ভাসুরের নাম মুখে আনতে নাই। আপনি আপনি বলছেন, মানুষ বুঝতে পারছে না, তা তো মানুষ তো বুঝতেইছে। এই ভাসুরও তো একেবারে নাম করা লোক। তা আবার যদি তারা থাকতো তাহলে হয়তো আরও জমতো, প্রতিদ্বন্দ্বিতা হতো। এখন আসুন যেটা হয়েছে সেটা সম্বন্ধে বলি। আমি মোটামুটি এটাতে বেশ মানে আনন্দই পেয়েছি এবং ভালোই লেগেছে, এই জন্যে যে অবশেষে একটি নির্বাচন হইয়াছে যেখানে কোনো রকমের গোলযোগপূর্ণ কিছু হয় নাই, কোনো রকমের কাদা ছুড়াছুড়ি ইত্যাদি হয় নাই, এবং এখন পর্যন্ত যেটুকু জানি আমরা কোনো রকমের কোনো দুর্নীতিরও কোনো বা কোনো কিছু না, কিছু অভিযোগ আছে, হ্যাঁ, বিচ্ছিন্ন কিছু অভিযোগ পাওয়া গেছে, বিচ্ছিন্ন। এটা হয়েই থাকে স্বাভাবিক। এটা যে কোনো নির্বাচন, এটাতে কম হয়েছে। বা ধরেন আইন শৃঙ্খলা মোটামুটি এমন কিছু খারাপ ছিল না, ভালোই ছিল, মোটামুটি কন্ট্রোলে ছিল, নিয়ন্ত্রণে ছিল। তো সেই সমস্ত সব মিলিয়ে টিলিয়ে যাই হোক, তবু তো একটা কিছু হলো। জি। ওই যে ওই গাড়ি থামছে ইয়েতে, কি বলে আপনার সিগনালে, লাইটে, তো ফকির এসে হাত বাড়াইছে, টাকা চাইছে একটা ভিক্ষুক। তো ভিতরে যিনি বসে আছেন, তিনি ঘরে গেলি করে হাত তুলছে। তো ভিক্ষুক কইতেছে, যাইতাছি, যাক আপনার হাতটা তো উঠছে আল্লাহর ওয়াস্তে। তো এইটা আমাদের ইলেকশনটা, হাত তো উঠছে আল্লাহর ওয়াস্তে। অতএব পরবর্তী পর্যায়ে হয়তো আরো ভালো ইত্যাদি হবে। ডক্টর মাহবুবুল্লাহ, নির্বাচন কতটা প্রতিদ্বন্দ্বিতামূলক দেখলেন? না, নির্বাচন তো নিঃসন্দেহে প্রতিযোগিতামূলক হয়েছে। এখন মোফাজ্জল করিম সাহেব যে প্রশ্নটা উত্থাপন করেছেন যে আওয়ামী লীগের মতো একটা খেলোয়াড়কে বাদ দেওয়া হয়েছে এখান থেকে, তো সেটা যদি বিবেচনা নেওয়া হয় তাহলে বলতে হয় যে অর্ধেক প্রতিযোগিতামূলক আর অর্ধেক প্রতিযোগিতামূলক নয়। কিন্তু সমস্যাটা তো বুঝতে হবে। আপনার 5 আগস্টের পর যে রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হলো, যে বাস্তবতার সৃষ্টি হলো, সেই বাস্তবতায় আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া কতটুকু বাস্তবসম্মত ছিল সেটাও চিন্তা করার বিষয়।
এই দেশে গণ অভ্যুত্থান আগেও হয়েছে। 69-এর গণ অভ্যুত্থান আমরা করেছি, পরবর্তীকালে 90-এর গণ অভ্যুত্থান হয়েছে। কিন্তু কোনো গণ অভ্যুত্থানে সরকারের দলের নেতারা, মন্ত্রীরা, বলে বিচারালয়ের বিচারপতিরা কিংবা আরও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, বাংলাদেশ ব্যাংকের গভর্নররা পালিয়ে গেছে এরকম এমনকি বাইতুল মুকাররমের খতিব খতিব পালিয়ে গেছে এরকম দৃষ্টান্ত নাই। কেন পালিয়ে গেছে? নিশ্চয়ই তাদের মধ্যে অপরাধ বোধ ছিল এবং তারা বুঝেছে যে তাদের জীবন এই দেশে থাকলে হয়তো রক্ষা পাবে না, মানুষ তাদেরকে ছেড়ে দেবে না। তো সেই রকম একটা বাস্তবতার মধ্যেই সিদ্ধান্ত নিতে হয়েছে যে সরকার কিন্তু আপনার আওয়ামী লীগকে ব্যান্ড করে নাই, নিষিদ্ধ করে নাই। যেটা করেছে সেটা হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করেছে। এবং প্রফেসর ইউনূস বিদেশি সাংবাদিকদের কাছে সাক্ষাৎকার দিতে গিয়ে মাঝে মাঝেই বলেছেন যে হ্যাঁ, আওয়ামী লীগ তো আমরা ব্যান্ড করি নাই এবং একটা সময় আসলে ওরাও আবার সক্রিয়ভাবে রাজনীতি করবে, তবে তাদের বিচার হতে হবে, এই ধরনের একটা অবস্থান। তো আমরাও চাই বিচার হোক এবং যারা দোষী, যারা ফ্যাসিবাদী অত্যাচার দুঃশাসন এই দেশে মানুষের উপর চাপিয়ে দিয়েছিল এবং মানুষের জীবন এবং লাইফ অ্যান্ড প্রপার্টি সব কিছুকেই একেবারে বিপন্ন করে তুলেছিল, তাদের তো একটা বিচার হওয়া উচিত। এবং যত ধরনের অত্যাচার হতে পারে, বাংলাদেশে কিন্তু সব ধরনের অত্যাচার হয়েছে। গুম করা, খুন করা, আয়নাঘর করা থেকে শুরু করে জেল, জুলুম, আপনার কি বলে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করা, মানুষের বিষয় সম্পত্তি ধ্বংস করা, ব্যবসা বাণিজ্য ধ্বংস করা, সব কিছুই কিন্তু করা হয়েছে। এর পরেও 5 আগস্টের পরে পরিস্থিতি যে শান্তিপূর্ণ ছিল সেটা কিন্তু আমাদের জনগণকে সেই জন্য ধন্যবাদ দিতে হয়। ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সচিব, তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন আওয়ামী লীগ যদি ক্ষমতার থেকে বিদায় হয় সে রাতেই 5 লক্ষ লোক নিহত হবে। 5 লক্ষ লোক কিন্তু নিহত হয় নাই, এমনকি 5 জন নিহত হয়েছে কিনা সেটা নিয়েও প্রশ্ন আছে। এবং সেখানে আমি বলবো যে বাংলাদেশের জনগণ যথেষ্ট বিচক্ষণতার পরিচয় দিয়েছে এবং যথেষ্ট, যেটাকে বলা যায় নিজের উপর যেটা এক ধরনের কন্ট্রোল, নিয়ন্ত্রণ, সেটা মানুষ করেছে এত অত্যাচার অবিচার সত্ত্বেও। যাই হোক, নির্বাচনটা তো হলো, কিন্তু এই নির্বাচন নিয়ে যথেষ্ট সংশয় ছিল, এটা অস্বীকার করা যাবে না। এবং ডে 1 থেকেই এটা ছিল। এবং কিছু লোক তো প্রশ্নই করতো রেগুলার, নির্বাচন আদৌ হবে কিনা। এমনকি নির্বাচনের 7 দিন আগেও অনেকে প্রশ্ন করেছে নির্বাচনটি আদৌ হবে কিনা, কিন্তু তফসিল ঘোষণার পরেও করেছে। তো সকলের মুখে ছাই দিয়ে শেষ পর্যন্ত নির্বাচনটা হয়ে গেল। এবং আমি এখানে নাম উল্লেখ করতে চাই না, খুবই বিজ্ঞ মানুষ, খুবই ভালো বোঝেন, ভালো বিশ্লেষণ করেন এমন লোকও এমন সব যুক্তি দিয়ে মিডিয়াতে, বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়াতে কথা বলেছেন যে কথাতে দেখা যাচ্ছে খুব অকাট্য যুক্তি, কেন নির্বাচন হবে না, এই ধরনের একটা ব্যাপার। কিন্তু যারা বলেছেন যে এই সরকার নির্বাচন করবে না বা নির্বাচন হবে না, তাদের এই বলার পেছনে কী যুক্তি ছিল সেটা কিন্তু তারা খুব পরিষ্কার করেন নাই। 2-1 কিছু কিছু কথা বলার চেষ্টা করেছেন। আরেকটা জিনিস আমরা লক্ষ্য করলাম, সেটা হচ্ছে যে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে বহু পোস্ট, সেটা হচ্ছে প্রফেসর ইউনূসের সরকারকে আগামী 6 বছর থাকতে হবে এবং তিনি এই 6 বছর দেশের শাসন ক্ষমতায় থেকে দেশটাকে ঠিক করবেন, তার মতো লোক খুব দরকার, এই ধরনের প্রচারণাও কিন্তু চালানো হয়েছে। তো ফলে মানুষের মধ্যে তো বিভ্রান্তি সৃষ্টি হয়। এবং আমরা জানি যে এই দেশের ইতিহাসে ক্ষমতায় একবার কেউ গেলে সে ক্ষমতা ছাড়তে চায় না, এরকম একটা কালচার কিন্তু এখানে তৈরি হয়েছে। তো সুতরাং এইসব প্রচারণাও কিন্তু মানুষের মনে রেখাপাত করেছে, মানুষকে প্রভাবিত করেছে। কিন্তু আমি যেটা বিশ্বাস করতাম যে একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর ছাড়া আর কোনো বিকল্প ইউনূস সরকারের ছিল না। এখন ইউনূস সরকার কেন নির্বাচন দিতে এতটা বিলম্ব করলো সেটা নিয়ে একটা প্রশ্ন কিন্তু উঠতে পারে।
কিন্তু সেখানেও একটা কথা আছে, সেটা হচ্ছে প্রথমে কিন্তু বিএনপি 3 মাসের মধ্যে নির্বাচন চেয়েছিল, পরবর্তীতে দেখা গেল তারা সেই দাবি থেকে আস্তে আস্তে সরে আসছে, কিন্তু নির্বাচনের দাবি তারা জানিয়ে আসছিল এবং তারা ডিসেম্বরের মধ্যে মানে 25 ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছিল। প্রফেসর ইউনূস নির্দিষ্ট তারিখ বলেন নাই, কিন্তু একটা সময়সীমা বলে দিয়েছিলেন, সেটা ছিল 26 জুনের মধ্যে নির্বাচনটা করা এইরকম। পরে আমরা দেখলাম লন্ডনে তারেক জিয়ার সঙ্গে ওনার বৈঠকে একটা সিদ্ধান্ত আসলো যে ফেব্রুয়ারি 26 মধ্যে নির্বাচনটা হবে এবং সেটা রমজানের আগেই হবে। তো শেষ পর্যন্ত তো সিদ্ধান্তটা আসলো। যাই হোক, এইখানে প্রশ্নটা হলো 3 মাসের মাথায় নির্বাচন করা সম্ভব ছিল কিনা। জি, আমরা এই বিষয়ে- না, এটা একটু এক লাইনে বলে শেষ করি। তখন বাংলাদেশের আইন শৃঙ্খলার অবস্থা, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষা করবে পুলিশ বাহিনীর অবস্থা যা ছিল, ওই পুলিশ বাহিনী দিয়ে 3 মাসের মাথায় একটা নির্বাচন করা সম্ভব ছিল না, এবং সেটা 6 মাসেও বোধহয় সম্ভব ছিল না। এইটা এই যে ডেফিসিয়েন্সি বা এই যে ডেফিসিট, এই ডেফিসিটের কারণে নির্বাচনটা কিন্তু বিলম্বিত হয়েছে। আরও কারণ আছে, কিন্তু মূল কারণ হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য যা যা প্রয়োজন, হ্যাঁ, যে লজিস্টিক সাপোর্ট প্রয়োজন বা অন্যান্য যেসব আয়োজন প্রয়োজন, সেইটা এই 24-এর অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে সেভাবে কিন্তু দেশে ছিল না। যাই হোক, বিলম্বে হলেও নির্বাচন হয়েছে এবং অত্যন্ত সুষ্ঠু একটা নির্বাচন হয়েছে, কিছু বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ঘটনা ছাড়া। এবং এই জন্য প্রফেসর ইউনূসের সরকার অভিনন্দন পেতে পারে। তার সঙ্গে আমি বলবো রাজনৈতিক দলগুলো, তারা তাদের মধ্যে শত বিরোধ সত্ত্বেও তারা এক ধরনের ম্যাচিউরিটি, পরিপক্কতার পরিচয় দিয়েছে। তারা বড় ধরনের সংঘাত সংঘর্ষে লিপ্ত হয় নাই এবং তারা বুঝতে পেরেছিল নির্বাচন ছাড়া তাদের ক্ষমতায় যাওয়ার আর কোনো রাস্তা নাই, এবং সংঘাত সংঘর্ষে লিপ্ত হলে পরে যেটা হবে সেটা হচ্ছে নির্বাচনটা বিলম্বিত হয়ে যাবে। আর বিলম্বিত হওয়া মানে হচ্ছে তাদের ক্ষমতায় যাওয়া বা সংসদে যাওয়ার যে সুযোগ, সেটা আরও দূরে সরে যাবে। তো সুতরাং সেখানেও আমি মনে করি বাস্তব পরিস্থিতির একটা চাপ ছিল, যে চাপের কারণে দে বিহেভড মোরাললেস র্যাশনালি, যৌক্তিকভাবে আচরণ করেছে। এইটাই হচ্ছে আমার কথা। যে আমরা একটা বিরতি নিয়ে আবার অনুষ্ঠানে ফিরছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি কেবলস নিবেদিত ইলেকশন এক্সপ্রেস পাওয়ার বাই বিআরবি হসপিটালস লিমিটেড অনুষ্ঠানে ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। ছোট্ট 12 মিনিটের একটা বিরতি। 12 মিনিট? ওটা ভালো নেই তো। হ্যাঁ, ওই যে গরম পাচ্ছেন ডক্টর ইসলাম, MBPD, FRCS, ওমক্রন, লন্ডন ফান্ডন, ছোট্ট করে হোম, মানে হোমিওপ্যাথি ব্র্যাকেটে, ব্র্যাকেটে হোম, ছোট্ট একটা বিরতি, ব্র্যাকেটে 12 মিনিট। এখন পর্যন্ত ফলাফল বিএনপি 8, এনসিপি 1, জামাত 1। এটা ফাইনাল এখন পর্যন্ত ফাইনাল অ্যানাউন্সড। আগায় আছে এটা নেই। হ্যাঁ, কয়টায় আগায় আছে? অনেকে আগে আছে জামাত। কতগুলো সেটা, সেই সংখ্যা সেই সংখ্যাটা তো এখনো মানে বলবে না। না, বলবে না। যেমন আমরা ঝিনাইদহের একটা আসনের ইয়ে পেয়েছে এম আসাদুজ্জামান, উনি হয়ে গেছে ওই যে অ্যাটর্নি জেনারেল। বাকি যে 3টা আসন, ওই 3টায় মোটামুটি নিশ্চিত জামাত হয়ে যাচ্ছে। না, ওই বেলটাই তো জামাতের হয়ে গেছে, মানে ছিল না কিন্তু হয়ে গেছে। কিশোরগঞ্জে ফজলুর রহমান সাহেব অলরেডি হয়ে গেছেন। সুনামগঞ্জে নাসির উদ্দিন চৌধুরী, পুরানা কুমিল্লায় কায়কোবাদ সাহেব হয়ে গেছেন। বিএনপি না, নাসির যদি বিএনপি জানের শেষ, ওই বয়স্ক। জেলখানে ছিল। আরে আমাদের মুরাদনগর। আর এনসিপির থেকে কুমিল্লা 4-এ হাসাদ আব্দুল্লাহ হয়েছে, দেবিদ্দার প্রফেসর সাহেবের। আর কুড়িগ্রাম 4-এ জামাতের হয়েছে মোস্তাফিজুর রহমান। কুমিল্লা 4, কুড়িগ্রাম 4 মোস্তাফিজুর রহমান। একটা কোন এলাকা বলতে পারেন না, লেখা নেই না। না, কুড়িগ্রাম 4 মোস্তাফিজুর রহমান। কুলিপুর না। আর বাকি আগায় পেছায় কি অবস্থা? আমি এই কারণে আমাদের একজন রিপোর্টারকে যুক্ত করতে যাচ্ছি, করলে আলোচনাটা সুন্দর হইতো। এই উজ্জ্বল ভাই। তবে জামাতের মার্জিন, যারা যেখানে হেরেছেও তারা মার্জিন অনেক কমিয়ে ফেলেছে এবং তারা যথেষ্ট ভোটার তৈরি করেছে, যেভাবেই করুক।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৫৭,০০০ ভোটের ব্যবধানে এগিয়ে। সে তো হেরে যাবে এরকম একটা কথা উঠছিল। কালকে 1 টাকাই তো ওই কাহিনী শেষ। ঠাকুর গা শেষ। টাকাও তো কম না, ৭৫ লাখ না সে তো ৭৮ লাখ। বলতেই পারে না কত লাখ টাকা, সে নিজে বলতে পারে না। সে নিজেই বলতে পারে না। আর কি সুন্দর বিমানে করে টাকা নিয়ে যায়, মানে বুদ্ধি কোন লেভেলে। কিন্তু ঢাকাতে ব্যাগেজ চেকের সময় ইয়ে দিয়ে দেখে, স্ক্যানার দিয়ে দেখে, তো দেখলো না এতগুলি টাকা। মেটালিক কিছু আছে। হ্যাঁ 9টা হয়েছে, দানা শেষ 9টা না। শরীয়তপুর 3 আগায় হচ্ছে মিয়া নুরুদ্দিন অপু, ধানের শেষ আগায়, মানে সেই জিতে যাবে ৭৫,৪২৩, আর দাঁড়িপাল্লা হচ্ছে ৪৮,২১৩। এটা কোনোদিন কাভার করতে পারবে না। বগুড়া 6-এ 2 লাখ বেশি ভোটে আগায়া, 2 লাখ বেশি ভোটে তারেক রহমান আগায়া। ক্যান্ডিডেটটাকে তারেক রহমান। ও তারেক। হামাক সোহেল, এই যে ঝিনাইদহে যে আসাদুজ্জামান সাহেব পাশ করলেন, ব্যবধান হচ্ছে ১,১৬,০০০। তো বিশাল ব্যবধান। বিশাল ব্যবধান। আসাদুজ্জামান নানান রকম জোড়াতালির রাজনীতি। কত ব্যবধান দিচ্ছে? আমি ফোন দিচ্ছি একটু। হ্যাঁ জামাত ওই বেল্টে, সীমান্ত বেল্টে বেশ কিছু আসন পাবে। সীমান্ত মানে খুলনা, বাগেরহাট এইসব এলাকাগুলোতে আর কি। যশোরেও তো ভালো করতেছে। যশোরে অত ভালো করার কথা না। না, যশোরের 4টায় বেশ আগায়া। ইভেন ওই যে আমাদের অনিন্দ ইসলাম অমিতের আসনেও, মানে তাইলে তো ও তো ভালো ক্যান্ডিডেট ছিল। ভালো ক্যান্ডিডেট। হ্যাঁ ভাইয়া কোথায় ফলাফল নাই মানে একবারে ফলাফল দিবে হয়তো সপ্তাহে একবারে। ওটা খন্দকার মুশতাক। এটা হেলিকপ্টার করে নিয়ে আসবে। এটা তো হেলিকপ্টার লাগবে না, ন্যাশনাল গভর্নমেন্ট করতে হবে না, পার্লামেন্টের কাছাকাছি একটা কিছু করতে হবে, যুক্তি দেখাইতে হবে তো, সবাই মিলে। তা আপনার সেই যুক্তি তো নাহিদ সাহেব তো পাস করায় নিয়ে আসবে। হ্যাঁ নিয়ে আসছে তো, নিয়ে হয়ে যাবে এটা। হয়ে যাবে। তো ওখানে নাহিদের মামলা তো নুরুল হক নূরকে বেশ মানে নাজেহাল, বেশ নাজেহাল। হাসান মামুন সে তো নিজেই দল থেকে পদত্যাগ করছে, এবং তার পদত্যাগের সঙ্গে যাদেরকে বহিষ্কার করছে বিএনপি থেকে, এরাও বলছে আলহামদুলিল্লাহ আমরা এর সঙ্গে আছি। নূর কি আগায় আছে? না না না, নূর আগে নেই। হাসান মামুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি ছিলেন। আর নূরের অবস্থা কি? নূরের অবস্থা, এখন নূরের অবস্থা ওই যে ভাই যেটা বললেন, যে যদি জিতে আনতে হয় আনবে, সেটা একটা ভিন্ন প্রেক্ষাপট। বাট আরে না, ওগুলি হবে না, ওগুলি হবে না। কি ভ্যালু তার? জিতে আনার এই সময় এখন আর নাই। না, অন্তত নাহিদ ইস্যুতে সবাই বলতেছে ওরা জিতে আনবে। না, যদি পিছনে থাকে জিতানো সম্ভব না। কে? হ্যাঁ, তো ফজলুল সাহেব ভোট পাবে না? ফজলুল সাহেব কি মনে করেন? ছাত্রলীগের প্রেসিডেন্ট, এমনি কথা যাই বলুক, এলাকায় তো জনপ্রিয়। রক্তের উত্তরাধিকার না আদর্শের উত্তরাধিকার, কোনটা বলো? কে? কক্সবাজার সারাদিন হয়েছে, সে তো হবেই তার এলাকা। সে তবে ভয় পাইছে এবার, সারাদিন ভাবে ভয় পাইছে, মহাসচিবও ভয় পাইছে। দেখেন না, তারেক রহমানের সাথে কোনো প্রোগ্রামে যায় না, ইভেন ঢাকায়ও আসে নাই লাস্ট বোধহয় 10-15 দিন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর সালাউদ্দিন সাহেব, সালাউদ্দিন আহমেদ। ফখরুল তো শরীর রুমিন ফারানা হয়ে যাবে। কে? রুমিন ফারানা। ফারানা আগে আছে না আমাদের লোকটা একজন আমার খুব, আমরা অনেস্ট লোক ছিল, সাহসী লোক ছিল, ব্যতিক্রমী চিন্তার মানুষ। পার্টি না, ওইটা হচ্ছে উনি কোনো কম্প্রোমাইজে যাবেন না কারোর সঙ্গে। এখন বুর্জুয়া পলিটিক্সে তো অ্যাকোমোডেশনের জায়গা আছে।
না, পার্টির সঙ্গে সম্পর্ক তো খারাপ হয়ে গেছে। তো ভাষা আন্দোলনে তখন না, ভাষা আন্দোলনের রোল তো আছে, ন্যাপ হওয়াতে রোল আছে তার। পরে গিয়ে ইয়ের অবস্থা কি, আব্বাসের অবস্থা কি? আব্বাসের 30টা না কতটা কাউন্ট হয়েছে, তার ভেতরে সরোয়ার ভাই। 600 ভোটে। এই সবশেষ ইয়ে কি বলেন তো, এখনো প্রেডিক্ট করার মতো। দুইটাকে মানে এনসিপি এক আর জামাত এক, আব্বাস সাহেবের কি অবস্থা, মির্জা আব্বাস? ও ঢাকার গুলি এখনো আসে নাই, দূরের গুলি চলে আসছে। ঢাকার গুলি সবসময় দেরি করে। মক্কার লোক হতে পারে না। ও বুঝছি, ঠিক আছে ভাই। ঢাকার গুলি আসতেছে না, ঢাকার বাইরের গুলি সব আসতেছে। আমরা 12 মিনিট। আচ্ছা, 12 মিনিট। আমাদের সাইফুল হক ভাই বোধহয় থার্ড হবে। বিএনপির লোকজন তো ভোট দেয় নাই। কেন ভোট দিবে? বিএনপি লোকজন তাকে কেন ভোট দিবে? ওন তো করতে হবে। না, ওন তো করছে। আনোয়ার সাহেব ওন করছে, আর কেউ ওন করছে? আর তো কেউ তার জন্য নামে নাই। বাকি যারা নামছে সব সাইফুল রহমানের সাহেবের জন্য নামছে, এবং বহিষ্কার হয়েছে। বহিষ্কার হওয়ার পরও তারা একসাথে কাজ করছে। এই সুযোগটা জামাত নিচ্ছে, এখানে ভোট ভাগাভাগি। না না, ওই তো বিএনপির তো কয়টা 82 না কয়টা বিদ্রোহী প্রার্থী। জি, এখন বিদ্রোহী প্রার্থী ওকে স্ট্যান্ড ভাই। বিএনপি 10টা হয়েছে, বিএনপি 10, 10 জামাতে যাক। গোপালগঞ্জে একটা পাইছে গোপালগঞ্জ পাইছে বোধহয়, ইয়ারটা পাইছে SM জিলানি, উনি আগে ছিলেন। তবে আজকে বোধহয় ভোট সবচেয়ে কম পড়ছে গোপালগঞ্জে। আবার বেশি পড়ছে বরিশালে। জি স্ট্যান্ড ভাই। ভাই একটু জোরে বলেন, কথাগুলি অস্পষ্ট, বোঝা যায় না, একটু জোরে বলেন। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, বিরতির পর বিআরবি কেবলস নিবেদিত ইলেকশন এক্সপ্রেস পাওয়ার বাই বিআরবি হসপিটালস অনুষ্ঠানে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। সিকান্দার রেমান। মুজাহিদুল ইসলাম সেলিম, আপনি বলছিলেন যে কিভাবে চেয়েছিলেন নির্বাচন। আসলে চাওয়া এবং পাওয়া দুটার মধ্যে ফারাকটা কি খুব বেশি দূরত্বের নাকি কাছাকাছি? না, দেখুন, প্রত্যেকটা জিনিসের একটা কনটেক্সট থাকে। আমি কনটেক্সটটা বলছিলাম। একটা পরিশুদ্ধ 100% নিরপেক্ষ নির্বাচন হয়নি। তার মানে যেটা হয়েছে সেটা কি প্রয়োজন ছিল না? অবশ্যই প্রয়োজন ছিল। সেই কনটেক্সটটা আমি বলছিলাম যে একটা শক্তি অনির্বাচিত ব্যবস্থায় দেশকে প্রলম্বিতভাবে রাখার মাধ্যমে তাদের একটা হিডেন এজেন্ডা কার্যকর করার চেষ্টা করেছিল, যেটা থেকে ঐক্যমতের দলিল নামে, এবং সেটা গণভোট হিসেবে আসলো। মোফাজ্জল ভাই যেটা বললেন যে এটা সাজানো ছিল না, একটু ছিল সাজানো। আপনি ভোট দিতে গেছেন, সেখানে 2টা ব্যালট দেওয়া হয়েছে। একটা হলো পার্লামেন্টের ভোট, আর একটা হলো গণভোটের ব্যালট, একটু গোলাপি রঙের। সেখানে লেখা যে 31-30টা বিষয়ে ঐক্যমত হয়েছে, সেই ব্যাপারে কি আপনি হ্যাঁ হলে হ্যাঁ বলেন, না হলে না বলেন। তা আমি 30টার ভিতরে 15টায় একমত, আর 15টায় একমত না। তা আমি হ্যাঁ বললেও ভুল বলা হয়, না বললেও ভুল বলা হয়। আমাকে মিথ্যাবাদী বানানোর চেষ্টা করা হচ্ছে। আরেকটা হলো, ওই ব্যালটটা ভালো করে দেখবেন, হ্যাঁ না পাশে, হ্যাঁ পাশে আবার ক্রস চিহ্ন দিয়ে বড় করে বিরাট হরফে, আবার টিক চিহ্ন, হ্যাঁ জায়গায় টিক চিহ্ন, না এর জায়গায় এই চিহ্ন। তো একটা সাধারণ অল্প স্বল্প শিক্ষিত লোকও মনে করবে, হ্যাঁ ওইখানে তো ক্রস দেওয়া আছে, ওইখানে তো সিল মারা যাবে না, ওইখানে দিব। এইভাবে কিন্তু একটা বায়াস বেতে এই জিনিসটা। আমাদের সাজেশন আগে থেকেই ছিল যে গণভোট এখন না, আগে জনপ্রতিনিধিদের মাধ্যমে আমরা কনস্টিটিউশনাল রুলটা এস্টাবলিশ করি,
এবং জনগণের উপরে আমাদের কনফিডেন্স থাকতে হবে। তার প্রতিনিধিরা নির্ধারণ করবে যে কোন বিষয়গুলো কনস্টিটিউশনে হ্যান্ডেল করতে হবে। ওই যে খরচের বিষয়টা, কোনটা একই দিনে নির্বাচনের খরচটা কিছু কম হইলো, কে বললো আপনার খরচ কম হচ্ছে? এটা হিসাব করা হোক, হোয়াইট পেপার। ইলেকশনের আগে, তফসিলের আগে লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করা হয়েছে, এবং ইলেকশন তফসিলের পরেও এই যে দুই একটা আইসবার্গের মতো একটু একটু জানা গেছে, ঠাকুরগা অমুক জায়গায় 75 লক্ষ টাকা নিয়ে যাচ্ছে। তা আপনি এই যে রাজনৈতিক দলগুলো বেআইনিভাবে অবৈধভাবে যে টাকা খরচ করছে, আর সরকারি যে খরচ হয়েছে, আপনি হ্যাঁ না ভোটের জন্য প্রোপাগান্ডা করার জন্য সরকার যে নির্দেশ দিল এবং সমস্ত অ্যাডমিনিস্ট্রেশনকে বলে দিল, আপনি এটা লেভেল প্লেইং ফিল্ড হয়? নিউট্রাল রেফারি কোনোদিন কোনো একটা পক্ষে থাকলে পরে এটা নিউট্রাল ইলেকশন হতে পারে? তা আপনি যখন হ্যাঁ না ভোট হচ্ছে, সেইটা তিনটা পক্ষ, আপনি হ্যাঁ বলতে পারেন, নাও বলতে পারেন, নিরপেক্ষও থাকতে পারেন। আপনি যদি ইলেকশন, আমি রেফারি, নিরপেক্ষ রেফারি বলে যদি প্রোপাগান্ডার কাজে আমি হাজার হাজার কোটি টাকা খরচ করে গাড়ি টাড়ি দিয়ে শুরু করে দিই, এইগুলো হলো ব্যতিক্রম। কিন্তু আমি পরিষ্কার করে বলছি, হোল জিনিসটা ছিল একটা ট্র্যাপ, ইলেকশন করতে দেওয়া হবে না। সেই ট্র্যাপটাতে না পড়ে জনগণ বিচক্ষণতার সঙ্গে, এবং রাজনৈতিক দল, সংশ্লিষ্ট সব রাজনৈতিক দলকে আমি প্রশংসা করব না, তারা যে জনগণের ভোটাধিকার অন্তত পক্ষে কিছুটা হলে অগ্রগতি হোক, সেই জায়গাটায় যে অবস্থান নিয়েছে, আমি মনে করি এটা যে ভিক্টরি। আমাদের গণ অভ্যুত্থানের যে স্বপ্ন আকাঙ্ক্ষা, এটা বাস্তবায়নের পথ তৈরি করে দিল। আমাদের ভোটাধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার পথ এইখানে তৈরি করে দিল। আরেকটা আমি বলতে চাই, নির্বাচনে আমরা চেয়েছিলাম সব মানুষ অংশগ্রহণ করুক। বলবে যে হ্যাঁ, সবাই তো কালকে আজকে ভোটে অংশগ্রহণ করলো। আরে ভোট খালি ভোট দেওয়া, ক্যান্ডিডেট হওয়া ভোটের অংশ নয়। তা আপনি জামানতের টাকা 10,000 থেকে 50,000 করে দিলেন, আর সিডি কিনতে হবে, অমুক কিনতে হবে, আরও 1 লাখ টাকা। আমার কোনো ক্ষেত মজুর, আমার গরিব কৃষক, আমার কামলা, আমার রিক্সাওয়ালা, তারা জীবনে কোনদিন এই 1 লক্ষ টাকা চোখের সামনে দেখেছে? তার কাছে আপনি জামানত বাড়াই দিলেন, বললেন যে জামানত না বাড়াইলে তো 4 মাস লম্বা ব্যালট পেপার তৈরি করতে হবে। আরে ওর জন্য গরিব মানুষকে তুমি বঞ্চিত করবা? 95% আউটসাইড দ্য রেল। ইলেকশন মনে রাখবেন, ইলেকশন খালি 12ই ফেব্রুয়ারি না, 12ই ফেব্রুয়ারির আগে ইলেকশন কমিশনের কাছে কেউ তো কমপ্লেন করলো না। এটা তো তফসিল ঘোষণার আগে, তফসিলের পরে কিছু হলে কেউ তো আমাকে জানাইলো না। টু রেসপন্ড টু এ কমপ্লেন, ইলেকশন কমিশনের তো দায়িত্ব এইটুক না, টু কন্ডাক্ট এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। কারণ সুমুঠো তাকে দেখতে হবে। আমরা বলেছিলাম মনিটরিংয়ের ব্যবস্থা করেন, অমুক করেন, করেছে? আপনি গুনে দেখেন, আমার সঙ্গে চলেন, ঢাকা শহরে যদি দেখেন কতগুলো ব্যানার লিমিটেড থাকার কথা, কতগুলো অফিস করা লিমিটেড থাকার কথা, এটা কেউ মানতেছে? এবং টাকা পয়সার খেলা সেখানে, এবং ধর্ম নিয়ে কোনো রাজনীতি করা, এবং নির্বাচনে মানুষকে ধর্মীয় অনুভূতিতে স্পর্শ করে ভোট চাওয়া অন্যায়, অপরাধ। কিন্তু আমরা সবাই দেখেছি, বেহেস্তের চাবি থেকে শুরু করে নারী জাতির প্রতি অশ্লীল উচ্চারণ থেকে শুরু করে ধর্মকে নিয়ে এই যে করা হলো। এবং এইটা নিয়ে আমার আরেকটা বিষয় এখানে একটু আপনার যুক্ত করতে চাই, ধর্মের বিষয়টি যখন আসলোই আমি যুক্ত করতে চাই, অনেক প্রগতিশীল রাজনীতির সঙ্গে যারা যুক্ত দীর্ঘদিন করেছে তাদেরকেও তো দেখেছি ধর্মের ব্যবহার করতে, মসজিদে যেতে, মসজিদে যাওয়া দোষের কথা বলছি না, মানে টুপির ব্যবহার করে, ধর্মীয় অনুভূতির ব্যবহার করে, তারাও তো করেছে। মানে পার্টিকুলার মানে কেউ বাদ দেয় না। এখানে একটা কনফিউশন অ্যাভয়েড করা উচিত। ধর্মপ্রাণ এক জিনিস, আর ধর্ম নিয়ে রাজনীতি করা আরেক জিনিস। বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ মানুষ, কিন্তু ধর্মান্ধ নয়। জামাতে ইসলাম যখন বলে যে আমরা জীবনে কোনোদিন শাসন করার সুযোগ পাইনি, একবার একটু সুযোগ দিয়ে দেখেন। হারামজাদা, 71 সালের সুযোগ পাস নাই? ইয়াহিয়া খানের সহযোগী হিসেবে তোরা 30 লক্ষ মানুষকে হত্যা করেছিস, আবার সুযোগ চাস? বাংলার মানুষ তাদেরকে কোনোদিন সুযোগ। সেলিম, হ্যাঁ, আপনার মুখ ফসকে সরি, আমার কাছে সরি না, সবার কাছে এইটা শোনেন, এটা আপনি নিশ্চয়ই অনুভব করবেন না। আপনি তো মুক্তিযুদ্ধের সঙ্গে লোক, যেই হত্যাকাণ্ড, যেই বর্বরতা আমি দেখেছি, এটা রক্ত টকবক করে আর কি। এবং অনেকে বলে রাজনীতিতে শেষ কথা নেই।
আমি এটা বিশ্বাস করি। রাজনীতিতে অন্ততপক্ষে আমার দিক থেকে এবং আমার বিশ্বাস সমস্ত জনগণের দিক থেকে শেষ কথা আছে, দ্যাট ইজ 1971। এবং এই যে গণঅভ্যুত্থান হয়ে গেল, আমি চ্যালেঞ্জ করে দেখাবো, সব ভিডিও দেখেন, যত গ্রাফিটি, 2টা গ্রাফিটি মেইন, স্বাধীনতা এনেছি, সংস্কার আনবো। আরেকটা গ্রাফিটি কি, মন্দির, মসজিদ, গির্জা, প্যাগোডার ছবি এঁকে লেখা, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। তাহলে পরে কোথায় থেকে এই স্লোগানগুলো আসলো যে আমাদের রিসেট করতে হবে আমাদের স্বাধীনতা? হোয়াট ইজ দ্য মিনিং অফ রিসেট? তার মানে যেটা চলছে, টু আনডু ইট অ্যান্ড গো ব্যাক টু দ্য পাস্ট। এইটা কি সংস্কারের নামে আমাদের মধ্যযুগীয় ব্যবস্থার দিকে? সংস্কার বললেই তো এটা সংস্কার হয় না। সংস্কার 2 রকম হয়, সামনের দিকে, পেছন দিকে। তা আমাকে তো হিসাব করে দেখতে হবে। যাই হোক, কিন্তু এই বিতর্কগুলো আমি করতে প্রস্তুত আছি এবং এটা ফয়সালা করবে জনগণ। ষড়যন্ত্রমূলকভাবে এইটা ফয়সালা করার চেষ্টা সফলও হবে না, খালি দেশের ভেতরে সংঘাত সৃষ্টি। আমি ওর জন্য মনে করি এই নির্বাচন হওয়াটা খুবই ভালো হয়েছে এবং এটা একটা দরজা খুলে দিয়েছে। যখন আপনি এই রিয়েল ডিবেট, এবং আমার খুবই দুঃখ লাগে, এত কিছু তর্ক বিতর্ক, এত কথাবার্তা হচ্ছে, কিন্তু ইলেকশন ম্যানিফেস্টো নিয়ে যেইটুক আলোচনার প্রয়োজন ছিল তার বিন্দু মাত্র হয়নি। কী ধরনের পলিসি হবে, কী ধরনের ইকোনমি, ফান্ডামেন্টাল জায়গা। এবং ফান্ডামেন্টাল জায়গাটা আমার বিবেচনায় হলো, বাংলাদেশের প্রবলেমের উৎস হলো সম্পদ ধনীর কাছ থেকে গরিবের কাছে যাবে, নাকি এখন যেভাবে গরিবের সম্পদ ক্রমাগতভাবে ধনীর কাছে কেন্দ্রীভূত হচ্ছে, সেই অ্যাকুমুলেশন অফ ক্যাপিটাল আদিম পুঁজিবাদের যুগে যেভাবে হচ্ছিল, লুটপাটতন্ত্র, সেইটাই চালু থাকবে। সেই ব্যাপারে তো কোনো ডিবেট এবং ডিসকাশন নেই। এবং সেইখানে আমি চ্যালেঞ্জ করি, হ্যাঁ ঠিক আছে, লেটার ডিসকাস, ইহলৌকিক এই ব্যবস্থাগুলোর ব্যাপারে তোমার কি পলিসি, আমার কি পলিসি, এইগুলোই দিয়ে ডিবেট হোক। কিন্তু এটা আসছে, দরজা খুলে গেছে। এখন দ্য রিয়েল পর্ব, রাজনীতিক তর্ক এবং দ্বন্দ্বের প্রধান এজেন্ডাটা এখন সামনে চলে আসবে বলে আমি বিশ্বাস করি। এবং উই আর রেডি। বামপন্থীরা অনেকে বলে আপনারা ছোট, আপনারা কিছু করতে পারলেন না। ছোট থেকেই শুরু হয় বামপন্থা। চলতি হাওয়ার বিপরীতে, আমরা চলতি হাওয়ায় গা ভাসিয়ে দিতে রাজি না। আমরা নূতন সভ্যতা, এই দূষিত জীর্ণ পুরানো হাওয়ায় আমরা গা ভাসাবো না। আমরা সেখানে সভ্যতার নূতন আলো সৃষ্টি করবো। ওর জন্য একটু কষ্ট হচ্ছে, আমাদের সময় লাগবে, কিন্তু আমার ধারণা মানুষ আস্তে আস্তে উপলব্ধি করছে এবং সম্ভবত এই উপলব্ধিটা এখনো তীব্র হবে যখন দেখবে সব সাপেরই দাঁতে বিষ। মোফাজ্জল করিম, নতুন সরকারের প্রধানত কি কি চ্যালেঞ্জ, রাজনৈতিক চ্যালেঞ্জ তো একটা আছেই, পাশাপাশি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে? নতুন সরকার, জি, তাহারা কাহারা, যাহারা নির্বাচিত হবেন, তাহারা, হ্যাঁ, যারা নির্বাচিত হবেন, হ্যাঁ। তো এখন সেলিমের কথা সুর ধরে বলতে চাই, আপনি সুনির্দিষ্টভাবে আপনাকে বলতে হবে যে ক দল, খ দল, গ দল, এবং ক দল এই সাদাতে বিশ্বাস করে, অমুক নীলে বিশ্বাস করে, অমুক হলুদে বিশ্বাস, ইত্যাদি। ধোঁয়াটে রেখা, অস্পষ্ট রেখে কোনো কিছু হবে না। এই যে আপনার এত বড় একটা আকাঙ্ক্ষা বা এত বড় একটা প্রশ্ন করলেন, এটার জন্যে মাঠের খেলোয়াড় কাহারা? আমরা কি সেই সমস্ত খেলোয়াড়দের চিনি? আচ্ছা, তারা কি আত্মপ্রকাশ করেছেন, করে বলেছেন সেলিমদের পার্টি বা বিশ্বাস যেটা, তো আবহমান কাল ধরে চলতেছে। আরও কতকাল যে তারা এটার জন্যে আর কি অশ্রু বিসর্জন দিবেন, রক্ত বিসর্জন দিবেন, বলা মুশকিল। তো সেই জন্যে সুসংগঠিত একটা যদি প্রয়াস যদি হয় এবং এটা যদি দৃশ্যমান হয়, তাহলে হ্যাঁ, তখন মূল্যায়নের সময় আসবে। কিন্তু শুধুমাত্র ইয়েতে আপনার কতগুলো তাত্ত্বিক বিষয় উপস্থাপন করে আমি মাঠে নাই, আমি চলে গেলাম, এটাতে আমি মনে করি কোনো কিছু লাভ হবে না। মানুষের সবচেয়ে বড় দরকার বাংলাদেশে যেটা আর কি, ধনী আর গরিবের বৈষম্য দূর করা। এটাই তো আমাদের সবচেয়ে বড় সমস্যা। এটা যেভাবে চলছে আবহমান কাল ধরে,
এটা চললে পরে এই বৈষম্য দূর হওয়া তো দূরের কথা, এটা পর্বত প্রমাণ হয়ে যাবে এটা। কিন্তু সেটার জন্য যদি কেউ আন্তরিকভাবে প্রচেষ্টা করেন, তাকে স্পষ্টভাবে বলতে হবে, মাঠে নামতে হবে, নেমে তারপরে খেলা শুরু করতে হবে। নতুন করে হ্যাঁ, নতুন করে শুরু করতে হবে। নতুন করে মানে কিংবা যেখান থেকে আসেন সেখানেই বলেন যে আসুন এবার সামনাসামনি ভালো করে খেলি। এই দূরে থেকে র্যাকেট চালালাম আর তা না, সামনাসামনি আসেন। তো যাই হোক, মোট কথা আজকের যে নির্বাচন যেটা হয়ে গেল আর কি, এখান থেকে আমি যদি বলি যে আমাদের একটা প্রশ্ন, যেরকম স্কুলে আমাদের একটা গল্পের পরে থাকতো, এই গল্প পড়িয়া কী শিক্ষা পাইলে বা কী শিক্ষা পাইলাম। তো আজকের নির্বাচন থেকে কী শিক্ষা পাইলাম? আজকের নির্বাচন থেকে এই শিক্ষা পাইলাম যে কাহারা করিল নির্বাচন, কিসের জন্য করিল বুঝিলাম না। জি, আমরা কাদের নির্বাচন। আমরা অধ্যাপক মাওলা আপনার কাছে এই জিনিসটা নিয়ে কথা জানতে চাই, নতুন সরকারের প্রধানত যে চ্যালেঞ্জগুলো, এবং মোফাজ্জল করিম যথাযথভাবে বলছিলেন যে ধনী এবং গরিবের যে বৈষম্য কথা বলে এই সবশেষ আন্দোলনটাও সেই বৈষম্য মানে যাতে কমিয়ে আনা হয়, কোনো ধরনের বৈষম্য না থাকে, সেই বিষয়টা নিয়ে কিন্তু আন্দোলনটাও হলো। না দেখুন, আমাদের সমাজে বাংলাদেশে এখন প্রবল বৈষম্য। অর্থনীতিবিদরা বৈষম্যের হিসাব করেন গিনি কোএফিসিয়েন্ট বলে একটা সূচক আছে, সেই সূচক দিয়ে। তো সেই সূচক যদি 1 হয় তাহলে হচ্ছে অ্যাবসলিউট ইনইকুয়ালিটি, আর সূচক যদি 0 হয় তাহলে ইনইকুয়ালিটি নাই। কিন্তু তার মাঝামাঝি যে অবস্থা 0.5, সেই অবস্থাতে বাংলাদেশ আছে। 0.5 দেখাচ্ছে না, ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স 0.495 এইভাবে পরিসংখ্যানটা দেখাচ্ছে। দেখানোর উদ্দেশ্য হলো এখনও আমরা 0.5-এ পৌঁছে নাই, এবং 0.5-এ পৌঁছানো মানেই হচ্ছে ডেঞ্জার সিগন্যাল ইনইকুয়ালিটির দিক থেকে, খুব বিপজ্জনক একটা অবস্থা। তবে ইনইকুয়ালিটি বা বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য দূর করতে গেলে আমার যেটা ধারণা সেটা হচ্ছে একটা সরকারের দ্বারা এটা সম্ভব নয়। শত ইচ্ছা থাকলেও খুব সহজে এটা অর্জন করা সম্ভব নয়, এটার জন্য সময় দরকার। এমনকি সমাজতান্ত্রিক দেশগুলোতেও বিপ্লব হওয়ার পরেও দেখা গেছে গ্রাম এবং শহরের মধ্যে বৈষম্য থেকে গেছে। শ্রমিক শ্রেণীর মধ্যেও আমরা যদি মার্কসের ক্রিটিক অফ গ্রোথ প্রোগ্রামের দিকে যাই তাহলে দেখব যে সেখানেও কিভাবে একজন শ্রমিকের সঙ্গে আরেকজন শ্রমিক একই মজুরি পেলেও সেখানে বৈষম্য হতে পারে। আচ্ছা, বৈষম্যের বিষয়টা খুব জটিল এবং কঠিন, কিন্তু বৈষম্য দূর করতে গেলে প্রচুর সময়ের দরকার। তবে আমার কাছে মনে হয় সামনে যে সরকার আসছে সেই সরকারের জন্য মারাত্মক কিছু সমস্যা আছে, এবং এই সমস্যাগুলো মোকাবেলা করতে না পারলে তাদের পক্ষে দেশ পরিচালনা করা খুব কঠিন হবে। প্রথম হচ্ছে একটা রাষ্ট্র কাঠামো তারা পাবে, যে রাষ্ট্র কাঠামোটা ইংরেজিতে বলে ফ্রেজাইল, বাংলায় বলে ভঙ্গুর। আপনার রাষ্ট্র বলতে আমরা কি বুঝি? রাষ্ট্র মানে হচ্ছে আপনার আমলাতন্ত্র, রাষ্ট্র মানে হচ্ছে সামরিক বাহিনী, রাষ্ট্র মানে হচ্ছে আপনার পুলিশ, রাষ্ট্র মানে হচ্ছে বিচার বিভাগ, রাষ্ট্র মানে হচ্ছে কারাগার। এই সব মিলে কিন্তু দিজ আর ইনস্ট্রুমেন্টস অফ দ্য স্টেট। আজকে বাংলাদেশ রাষ্ট্রের এই সব ইনস্ট্রুমেন্টসগুলোর অবস্থা কী? আমাদের আমলাতন্ত্রের অবস্থা কী? আমলাতন্ত্র দলীয়করণের ফলে, রাজনীতিকরণের ফলে আমলাতন্ত্রটা কিন্তু আর এফেক্টিভ একটা আমলাতন্ত্র, যেটাকে ইম্পার্সোনাল ব্যুরোক্রেসির কথা বলা হয়েছিল, সেই ইম্পার্সোনাল ব্যুরোক্রেসি এখন আর নাই। দ্বিতীয়ত আসেন পুলিশ বাহিনী। আপনার 5 আগস্টের পর পুলিশের সব পালিয়ে গেছিলো, থানা ফাঁড়ি ত্যাগ করে চলে গেছিলো, অস্ত্র ফেলে চলে গেছিলো, এবং তাদেরকে অনেকটা মানে তোয়াজ করে ডেকে আনা হয়েছে, ফলে এরা অ্যাসার্টিভলি কোনো কাজ করতে পারে না। তো এই পুলিশ বাহিনী দিয়ে আপনি আগামী দিনে রাষ্ট্র চালাবেন, বিভিন্ন আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলা করবেন, সেটা একটা বিরাট চ্যালেঞ্জ। জুডিশিয়ারির অবস্থাও সেরকম। জুডিশিয়ারির মধ্যে সত্যিকার একদিকে যেমন বহু মামলার জট, তার সঙ্গে ন্যায় বিচারের যে প্রশ্ন, সেটার কিন্তু সমাধান কিন্তু হয় নাই। সর্বশেষ আমাদের সামরিক বাহিনী নিয়ে কোনো বিতর্ক ছিল না, কিন্তু 5 আগস্টের পর দেখা গেল সোশ্যাল মিডিয়াতে সামরিক বাহিনী নিয়ে নানান ধরনের বিতর্ক। এটাও কোনো সুস্থতার লক্ষণ না। তো কাজেই এই জিনিসগুলি যদি ফয়সালা না করা যায় তাহলে একটা নতুন সরকারের পক্ষে রাষ্ট্র পরিচালনা করা খুব কঠিন হবে।
কাজেই আমি যেটা বলি, স্টেট কোশ্চেন বলতে যদি কিছু বোঝায়, রাষ্ট্র প্রশ্ন যদি বলতে কিছু বোঝায়, সেই রাষ্ট্র প্রশ্নের সমাধান করতে হবে, এক। দ্বিতীয় কথা হচ্ছে অর্থনীতি। অর্থনীতিতে আজকে কি অবস্থা সেটা আপনারা জানেন, সেটা বিস্তারিত ব্যাখ্যা করার দরকার নাই। তো মুজাহিদ ইসলাম সেলিম, আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রসঙ্গ ডক্টর মাহবুবুল্লাহ আনলেন। একটা হচ্ছে ভঙ্গুর রাষ্ট্র কাঠামো, পুলিশের যে মনোবল সেটা ফিরিয়ে আনা, বিচার বিভাগ, ন্যায় বিচার এবং সেনাবাহিনীর, চারটি কথা বলছে। চারটা বিষয় কিন্তু মানে সমাজে বেশ আলোচিত। আপনার জায়গা থেকে যখন আপনারা বলেন, আশ্বস্ত করেন, তখন মানুষ কিন্তু আশ্বস্ত হয়, মানুষ জানতে চায় আসলে এগুলোর সমাধানটা কোন পথে। যেই কথাগুলো বলা হলো সবগুলোই গুরুত্বপূর্ণ, কিন্তু এটা মনে রাখতে হবে এগুলো হলো কাঠামোগত ব্যাপার। কাঠামোটাকে এটা কেন করি আমরা? একটা তরকারি রান্নার জন্য আমরা পাতিল ধোয়া মাজা কেন করি? পাতিলটাই আসল নাকি তরকারিটা আসল? তরকারিটা আসল। তা আমি কাঠামোটা তৈরি করি একটা উদ্দেশ্য সাধনের জন্য। সেই উদ্দেশ্যটা প্রধানত অর্থনীতিকে ভিত্তি করে হয়। অর্থনীতি যদি লুটপাটের ধারায় পরিচালিত হয়, সেইটাকে অধিকতর দক্ষতার সঙ্গে পরিচালনা করার জন্য কাঠামো করলে সেই লুটপাটতন্ত্রই কিন্তু আরও জোরদার হবে। আমাদের সামনের সরকার প্রথম কতগুলো কাজ করতে হবে। এক নম্বর হলো সারা দেশের শ্রমিকদের জন্য ন্যূনতম জাতীয় মজুরি 30,000 টাকা নির্ধারণ করতে হবে। আপনি বললেন যে পুলিশের সমস্যা, অ্যাডমিনিস্ট্রেশন সমস্যা। দেখেন, ইলেকশনের আগে আগে একটা অ্যানাউন্সমেন্ট আসলো যে সরকারি কর্মচারীদের বেতন 2.5 গুণ বাড়ানো হবে, এবং আমাদের কর্মক্ষম মানুষের ভিতরে এদের সংখ্যা হলো 4%। এবং তাদের যদি বেতন বাড়ানো হয়, এবং এটা করা হলো এমন একটা টাইমে যে তারা ইলেকশন কন্ডাক্ট করবে, একটু প্রলোভন দেখানো হলো পক্ষে রাখার জন্য। এবং যখন দেশ স্বাধীন হয়, আমি তখন ডাকসুর ভিপি, প্ল্যানিং কমিশন থেকে আলোচনা হচ্ছে পে কমিশন কি হবে, হায়েস্ট স্যালারি আর লোয়েস্ট স্যালারির প্রপোর্শন কী হবে, 1:5 না 1:6। তখন দ্যাট ওয়াজ দ্য ডিবেট। এখন এটা হয়ে গেছে 1:10, এবং সেটাই হয়তো অব্যাহত রাখবে। কেমনি চলবে? পুলিশ তার যদি বেতন ঠিক মতো না হয়, তাহলে মোহিত সাহেবের ভাষায় স্পিড মানি, এবং সমস্ত জায়গায় কর্মচারীদের ভিতরে এই জিনিসগুলি চলতে থাকবে। ইউ মাস্ট সলভ দ্য ইকোনমিক প্রবলেম। এখন আমার পুলিশ হোক, অমুক হোক, প্রত্যেকটা নাগরিকের জন্য অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, কর্মসংস্থান, এইগুলোকে রাষ্ট্রের লক্ষ্য হিসেবে ঘোষণা করা হয়েছে কনস্টিটিউশনে। রাষ্ট্রের লক্ষ্য কেন হবে? ওয়াই নট ফান্ডামেন্টাল রাইট? আমরা গেল ভারতে ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট এইটা করব। আমাদের এই যে ঐক্যমতের সনদ হলো, এইগুলো নিয়ে হারাম একটা কথাও নেই। তাহলে বৈষম্য কমবে কীভাবে? এই বৈষম্য চালু রেখে শুধু না, কেউ কেউ আছে এই বৈষম্য আরও বাড়ায় দিতে চায়, এবং নারী সমাজকে অন্দরমহলে নিয়ে আটকায় ফেলতে চায়, এবং তোমাদের এই চাকরি বাকরি করার কোনো প্রয়োজন নেই, এবং অশ্লীল গালাগালাজ করছে। তা আমাকে তো সেগুলো বুঝে আমাকে তো সিদ্ধান্ত নিয়ে, নতুন সরকার আসলে এইগুলো হলো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ উইদাউট, যেটাকে ইংরেজিতে আমি বলছি পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, গণবন্টন ব্যবস্থা, দুর্নীতিমুক্ত দক্ষ একটা পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম করতে হবে। ন্যায্য মূল্যের দোকান, অমুক সময় ইত্যাদি, রেশনিং ব্যবস্থা গরিব মানুষের জন্য, সেটা অবশ্যই চালু করতে হবে। খুবই দুঃখিত, 1.5 বছর ধরে রাজত্ব করলো। গত বছর এই সরকারের উপদেষ্টা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল বন্ধ চিনি কলগুলো চালু করতে হবে। 13 কোটি টাকা মাত্র লাগে, 13 কোটি টাকা দিতে পারলো না। কৃষকদেরকে প্রতিশ্রুতি দেওয়া হলো যে তোমরা আখ চাষ করো, সামনের বার আমরা কিনে নিল না। 13 কোটি টাকা। এই 13 কোটি টাকার 100 গুণ টাকা খরচ করলো ইয়েস নো ভোটের প্রচারের জন্য। আমাকে বলেন কোনটা মানুষের কল্যাণে হইতো? যেই সরকার সামনে আসবে, যদি জনগণের স্বার্থে পরিচালনার তার প্রধান দৃষ্টি হয়, আর যদি এরকম হয় যে না, আমি জনগণের কল্যাণ করি আর না করি, আমাকে এমপি সাহেবদেরকে সন্তুষ্ট করে রাখতে হবে, এবং যারা বড় বড় সিন্ডিকেট তাদেরকে সন্তুষ্ট করে রাখতে হবে, তাহলে পলিসি আরেক রকম হবে। সুতরাং দে মাস্ট ডিসাইড, এই জায়গাটায় ডিসাইড করতে হবে। এই ডিসিশনের উপরে নির্ভর করবে দেশ সামনের দিকে আগাবে। অ্যান্ড দ্যাট নিডস এ ফান্ডামেন্টাল রেভলিউশনারি চেঞ্জ অফ দ্য ইকোনমিক অ্যান্ড সোশিয়াল সিস্টেম, এবং সেইটা আসন্ন। ছাত্র গণ অভ্যুত্থান দেশবাসী দেখেছে,
সচেতন শ্রমিকের গণ অভ্যুত্থান আসছে, আচ্ছা জি। এবং সেইটার উপরে ভরসা করতে পারে জনগণ। মোফাজ্জল করিম, নতুন সরকারের প্রথম কি কি কাজ হাতে নেওয়া উচিত আপনার অভিজ্ঞতা আলোকে জানতে চাই, তবে সময় খুব কম। আচ্ছা, আমি খুব সংক্ষেপেই বলবো। জি যে কোনো সরকার তার প্রথম দায়িত্ব হচ্ছে যে যাদেরকে তিনি শাসন করবেন বা করবেন, তাদের দেখাশোনা করা ইত্যাদিতে, সেখানে কি খেয়ে পরে যাতে মানুষ বাঁচতে পারে এবং শান্তি যাতে ঘুমাতে পারে। দুটা জিনিস, খেয়ে পরে বাঁচতে পারে মানে দ্রব্যমূল্য ইত্যাদি নিয়ন্ত্রণের মধ্যে রাখুন, আর শান্তিতে ঘুমানো মনে হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। এই দুটা যদি না করে তাহলে পরিস্থিতি সামাল দিতে পারবে না কোনো সরকারই, এটা দিন দিন খারাপের দিকেই যাবে। আর আমি মনে করি এই যে দুটা জিনিস গুরুত্বপূর্ণ, দ্রব্যমূল্য বা আইন শৃঙ্খলা, এগুলোর জন্যে শুধু সরকারি সংস্থাগুলা এর উপরে নির্ভর করা। এর নেপথ্যে তো অনেক কিছু আমরা শুনেছি, আপনাদের কাছ থেকে শুনেছি, এই যে দ্রব্যমূল্যের বিষয়ে সিন্ডিকেট ওয়াট তৈরি হলো না, তো সেগুলো সেই চ্যালেঞ্জগুলো তো থেকেই যাবে, এগুলো তো আর ভাঙে নাই। না, আমি বলছি সেগুলো ভাঙবে কি না ভাঙবে পরের কথা, কিন্তু প্রথম কথা হচ্ছে কি আপনাকে এই দুইটা জিনিসকে প্রায়োরিটি দিয়ে এরপরে আপনি যারা সংশ্লিষ্ট যারা তাদের সঙ্গে আপনি সরাসরি যোগাযোগ করুন, কথাবার্তা বলুন বা ব্যবস্থা নিন। যেখানে আপনার বিদেশ থেকে কিছু আমদানি করতে হবে, প্রায়োরিটি দিয়ে সেটা আমদানি করুন, তবুও দ্রব্যমূল্যটা এমন বাড়তে দেবেন না যাতে করে সাধারণ মানুষের, শ্রমিক মজুরদের, তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। এটা হলো কি আমার প্রথম কথা। আর আইন শৃঙ্খলাটা আমি ব্যক্তিগতভাবে মনে করি শুধু পুলিশ দিয়ে, শুধু পুলিশ দিয়ে সব দেশেই হয়, উন্নত দেশগুলোতে, আমাদের দেশে হবে না। আমাদের দেশে কি করতে হবে? আমাদের দেশে শুধু পুলিশ দিয়ে বা দিয়ে রক্ষী বাহিনী দিয়ে মুক্ত ইত্যাদি হবে না। হবে না কেন? যে তাদের গ্রহণযোগ্যতা সাধারণ মানুষের একটা ঐতিহাসিকভাবে আর কি তেমন। পাশাপাশি কি করতে হবে? পুলিশিং এর পাশাপাশি কি করতে হবে? পাশাপাশি যেটা করতে হবে সেটা জনসম্পৃক্ততা, কমিউনিটি পুলিশ, কমিউনিটি পুলিশ, কমিউনিটি পুলিশ বা জনসম্পৃক্ততা। আমি বলবো যে তাদেরকে আপনি নিয়ে তাদেরকে দায়িত্ব দিন যে তোমার এখানে চুরি চামারি বেড়ে গেছে, তোমাদের এখানে খুন খারাপি বেশি হচ্ছে, এখন তোমরাই এই যে তোমার এই ইউনিয়নের জন্য এই বডিটা বা ইউনিয়ন, আমাদের ইউনিয়ন পরিষদ আছে, আমাদের ওয়ার্ড আছে, এতে কী কাজ করে? কিচ্ছু না, জিরো। তাহলে এগুলো এই অর্নামেন্টগুলো রেখে লাভটা কি? খালি ছেলে আর মেয়ে বিয়ে দেওয়ার সময় কি সার্টিফিকেট লাগে? চেয়ারম্যান না, আর চেয়ারম্যান সাহেবের ছেলে, অতএব পাত্রী ভালো দেখে দেখো, এইগুলা করলে তো হবে না। কাজ দেন এবং কাজ আদায় করেন, জি। জনসম্পৃক্ততা করে জনগণকে নিয়ে কোনো উদ্যোগ এই দেশে নিকটতীত হয় নাই, ভবিষ্যতেও হবে কিনা জানি না। জি, অনুষ্ঠান শেষ পর্যায়ে ডক্টর মাহবুবুল্লাহ আপনার কাছ থেকে একবারে খুবই সংক্ষেপে নতুন সরকারের করণীয় আর বর্জনীয়টা জানতে চাই। করণীয় বললে তো এর কোনো মানে শেষ নাই। জি। এবং কেন্দ্রীয় কাজ, মূল কাজটা কোথা থেকে শুরু করতে হবে এটা নির্ধারণ করা। তো আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে সরকার আশু যে কাজটা করে কিছুটা সাফল্য অর্জন করতে পারে সেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা ঠিক করা। আইন শৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে কিন্তু দ্রব্যমূল্যেরও একটা সম্পর্ক আছে এবং অন্যান্য অনেক জিনিসের সম্পর্ক আছে। তো এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি একটা সরকার ঠিক করতে পারে তাইলে সেই সরকার কিন্তু বাকি পরিস্থিতিগুলোর উপর নিজের নিয়ন্ত্রণ কিছুটা হলেও সে প্রতিষ্ঠা করতে পারবে, অন্যথায় পারবে না। সমস্যা পর্বত প্রমাণ। এই বণিক বার্তা একটা রিপোর্ট করেছে যে বিদ্যুৎ কোম্পানিগুলোর কাছে সরকারের বিশাল দেনা, এবং তারা বলছে যে এই দেনা যদি পরিশোধ না করা হয়, অন্তত কয়েক মাসের পাওনা যেটা পরিশোধ না করা হয়, তাহলে তারা আর বিদ্যুৎ সরবরাহ করবে না। তো এই সমস্যাগুলো আসছে। আজকে গ্যাসের অবস্থা কী, আরও এনার্জির যে পরিস্থিতি সেটা কি, এগুলি কিন্তু আশু সমস্যা, এগুলি আপনাকে মোকাবেলা করতে হবে এবং এগুলো সমাধানও খুব সহজ না। হ্যাঁ, গ্যাসের সাপ্লাই ইন্টারনালি বাড়াইতে হলে যেটা অতীতের সরকারগুলো করে নাই, যেটা অনুসন্ধান কাজ যেটা করা এবং নতুন নতুন গ্যাস ক্ষেত্র বের করা, সেই কাজটা করে নাই। এখন হচ্ছে কি, এখন আমরা ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি ইম্পোর্টের উপরে এবং বিদেশ থেকে আমরা আমদানি করছি, এলএনজি আমদানি করছি এবং সেটাই আমরা গ্যাস গ্রিডের মধ্যে যোগ করছি। তো এগুলি তো আসলে সমাধান না, এগুলি হচ্ছে মানে কি বলবো, মানে খুব
মানে একটা কথা আছে না, টোটকা চিকিৎসা, এই টোটকা চিকিৎসা এগুলো করা হচ্ছে। তো এইখানে একটু কথাবার্তা এসেছিল যে সংস্কার প্রস্তাবটা গণভোটে দেওয়াটা এটা কতটা মানে কি হয়েছে। তো এই ধরনের একটা কনসেনসাস কিন্তু দরকার ছিল, এবং কনসেনসাসটা কিভাবে বিল্ড আপ করবেন সেটা হচ্ছে প্রশ্ন। মোজাহিদুল ইসলাম সেলিম যেভাবে যেতে চান, আমি হয়তো একটু অন্যভাবে যাব। তো আমি মনে করি দেশকে সঠিক পথে নিতে গেলে অন্তত বেসিক মিনিমাম হচ্ছে আমাদের দেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা কনসেনসাস এস্টাবলিশ করা, এবং যেটা নাকি সোশ্যাল কন্ট্রাক্ট বলে একটা সামাজিক চুক্তি, যেটা সবাই ঐক্যবদ্ধ হলে একমত হলে সেটা ইমপ্লিমেন্ট করা। তো এখন এইটা যেসব বিষয়ে একমত হয়েছে সেটাও ইমপ্লিমেন্ট করতে গেলে পার্লামেন্টে আপনাকে যেতে হবে, সংসদে আপনাকে যেতে হবে, জি। এবং সংসদে গিয়ে এগুলি নিয়ে তর্ক বিতর্ক করে একটা সমাধানে আসতে হবে। তারপরেও আমি বলবো যে এগুলির কিন্তু প্রয়োজন ছিল। এই যে ক্ষমতার ভাগাভাগি, যে এক ব্যক্তির হাতে অনেক ক্ষমতা, এটা কি কোনো সভ্য দেশের কাজ? চেকস অ্যান্ড ব্যালেন্স আপনারা কীভাবে এস্টাবলিশ করবেন? কাজে সেই দিক থেকে কিন্তু সংস্কারটা আমাদের জন্য খুব জি, প্রয়োজন। সামনের দিনে আমরা এই আলোচনা, দীর্ঘ আলোচনা নিশ্চয়ই করব। মোফাজ্জল করিম, অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ এবং মুজাহিদুল ইসলাম সেলিম, আপনার তিনজনকেই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিআরবি কেবলস নিবেদিত ইলেকশন এক্সপ্রেস পাওয়ার বাই বিআরবি হসপিটালস অনুষ্ঠানে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের পরবর্তী অনুষ্ঠান আজ রাত 11:30টায়, সে পর্যন্ত আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন সেই প্রত্যাশা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।